আসসালামু আলাইকুম। আজকে আমি মাটন বিরিয়ানি করে দেখাবো আপনাদের। এজন্য এখানে আমি নিয়ে নিয়েছি ১ কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি বেরেস্তা করব। দেখুন, এই বেরেস্তাটা একটু অন্য রকমের ভাবে করতে হবে। অন্যান্য কাজের জন্য যে বেরেস্তাটা করেন এটা সেরকমের নয়। দেখুন আমি পেঁয়াজগুলোকে কিভাবে ছাড়ছি, একটুখানি হাত দিয়ে মুচড়ে তারপরে ছাড়ছি। আর যখন পেঁয়াজটা আমি কড়াইতে দিয়েছি, তেলটা কিন্তু তখন পুরোপুরিভাবে গরমও হয়নি। কিন্তু যখন পেঁয়াজটা দেওয়া শেষ হয়েছে তখন আমি পুরো চুলার জালটা হাই হিটে করে দিয়েছি। এরপরে নেড়ে চেড়ে দিয়েছি। যখন আমার পেঁয়াজটা হালকা গায়ের রং বদল করেছে, মানে পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়েছে হালকা, তখন আমি জালটাকে মিডিয়াম আঁচে করে দিয়েছিলাম। এই যে দেখুন, আমি পেঁয়াজটাকে এখন তুলে নেব। আমার চুলার আঁচটা এখন লো রাখা আছে। এবার আমি এরকম একটি জালিতে করে পেঁয়াজগুলোকে তুলে নিয়েছি। আর এরকম একটা প্লেট বা অন্য যে কোনো প্লেট আপনারা নিতে পারেন। আমি এরকম একটি প্লেট নিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলো একটু মেলে দিচ্ছি, নয়তো বাকি যে পেঁয়াজগুলো আছে ওগুলো লাল হয়ে বেরোস্ত হয়ে যাবে, কিন্তু সেটা করা যাবে না। এ কারণেই আমি এভাবে একটু মেলে দিলাম, যাতে বাতাসে শুকিয়ে যায় আর বাকি পেঁয়াজগুলো লাল হয়ে না যায়। এবার আমি খাসির গোস্তটা রান্না করার জন্য এখানে আমি কিছু মশলা তৈরি করব। এই জন্য নিয়ে নিয়েছি 3টে গোলমরিচ, ভুল বলছি, 3টে শুকনো মরিচ, 3টে দারচিনি, 4-5টে এলাচ, 4-5টে গোলমরিচ, 2-3টে লবঙ্গ আর 1টে তেজপাতা, ধনিয়ার গুঁড়ো, আর হয়েছে গিয়ে মৌরি আর একটা জয়ত্রী, সামান্য পরিমাণে জয়ত্রী নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি সুন্দরভাবে একটু টেলে নেব। টালার সময় যখন আপনি দেখবেন যে গোলমরিচগুলো ঠাস করে শক্ত হচ্ছে, তখন আপনি বুঝবেন যে এটা ভাজা হচ্ছে। আমি মশলাগুলোকে উঠিয়ে রেখেছি। ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি গুঁড়ো করে নেব। এর ফাঁকে আমি টক দইটাকে একটু ফেটিয়ে নিচ্ছি একটি স্যান্ডউইচের সাহায্যে। দেখুন, এই যে আমি ফেটিয়ে নিয়েছি, কি সুন্দর হয়ে গিয়েছে। এবার আমি মশলাগুলোকে ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করার জন্য। এখানে জিরেও দিতে হয়, যেহেতু আমার জিরাটা আগে থেকেই ভাজা ছিল, তাই এখানে আমি আর জিরে দিইনি। কিন্তু যখন মশলাটা অর্ধেক পরিমাণে ব্লেন্ডার করা হয়েছে, তখন আমি জিরেগুলো দিয়ে আবার ব্লেন্ডার করে নিয়েছি। পুরোপুরিভাবে ব্লেন্ডার করা শেষ হয়েছে পরে আমি এটাকে ঢেলে নিলাম। এবার আরেকটি ব্লেন্ডার জারে আমি 2 চামচ আদা রসুন বাটা নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি 4-5টে কাঁচামরিচ দিয়ে ভালোভাবে আবার ব্লেন্ডার করে নিয়ে আলাদাভাবে রেখে দিয়েছি। আপনাদেরকে পরে দেখাবো। এখানে আমি 1 কেজি পরিমাণের বা তার থেকে একটু বেশি হতে পারে বা কম হতে পারে আমি নিয়ে নিয়েছি মাটন নিয়ে যে পেঁয়াজগুলো বেরেস্তা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম মাটনের ভিতরে। আর যে আদা রসুনটা আমি কাঁচামরিচ দিয়ে ব্লেন্ডার করেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিয়েছি আমি 2 চামচ বা 2.5 চামচ হবে বা তার বেশি হতে পারে, 2.5 চামচই লবণ দিয়ে দিয়েছি। আর যে মশলাটা আমি গুঁড়ো করেছিলাম সেটাকে আমি দিয়ে দেবো এখানে 3 চামচ। অফ ক্যামেরায় দিয়েছিলাম আবার 1 চামচ, সেটা আপনাদেরকে দেখাতে পারি না। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ না, আমি দিয়েছিলাম 1.5 চামচ শুকনো মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম 1.5 চামচ হলুদের গুঁড়ো। এবার আমি এটাকে ভালোভাবে মেখে নিব হাত দিয়ে। মেখে নিয়ে তারপরে এটাকে আমি এর ভিতরে যে পেঁয়াজটা আমি বেরেস্তা করেছিলাম যে তেলটা দিয়ে, সেই তেলটা দিয়ে দিচ্ছি। পুরোটা তেলই লাগবে আমাদের এখানে, পুরোটা তেল দিয়ে দিয়েছি। আরও বাকি যে তেল ছিল, মানে বাড়তি তেলও দিয়ে দিয়েছি। বেরেস্তার তেলটা দেওয়ার পরে আরও তেল দিতে হবে। এখানে আমি 10 মিনিট পরে ফ্রিজ থেকে নিয়ে এসেছি। এরপর আমি এখানে যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে আবার মেখে নিয়েছি। আর দেখুন এখানে আমি কতটা পরিমাণে তেল দিয়েছি। তেলটা গোস্তের উপরে ভাসবে। অবশ্যই এরকমভাবে আপনারা তেলটাকে দিবেন, নয়তো যখন আপনি চালটাকে দিবেন, এখানে পোলার চাল হোক বা বাসমতি চাল, সেটা দেওয়ার পরে কিন্তু তেলটা ব্যালেন্স হবে না, ঝরঝরাও হবে না। অবশ্যই গোস্তের ভিতরে বেশি পরিমাণে তেল দিবেন। এবার আমি গোস্তটাকে বসিয়ে দিয়েছি। এখানে আমি কোনো পানি দিইনি, গোস্তের যে পানি ছিল সেটা দিয়েই আমি প্রথমে জাল করে নিচ্ছি। আমি এটাকে 5 মিনিট জাল করার পরে এখানে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আর আমি 5 মিনিট পরে এখানে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আর যে কড়াইতে আমি গোস্তগুলোকে মেখে নিয়েছিলাম সেই কড়াইটাকে ধুয়ে আমি পানি দিয়ে দিলাম।
আমি গোস্ত আর আলুটাকে আবার 10 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে তারপর এখানে পানিটা দিয়েছি। অবশ্যই আপনারা প্রথমে 5 মিনিট শুধু গোস্ত কষাবেন, তারপরে 10 মিনিট আলু দিয়ে কষাবেন গোস্তটাকে, মোট 15 মিনিট। তারপরে আপনারা পানিটা এখানে অ্যাড করবেন, নাহলে গোস্তটা একদমই খেতে ভাল লাগবে না। এবার দেখুন কিভাবে বলক চলে এসেছে আমার গোস্তটা, আর গোস্তটা হয়েও গিয়েছে। এখানে আমি বাইরে থেকে কোনো মশলা দিইনি, যে মশলাগুলো শুরুতে দিয়েছিলাম সেগুলোই। এবার আমি একটি পাতিলে ট্রান্সফার করে নিচ্ছি। যে পাতিলে আমি এতক্ষণ রান্না করেছিলাম তার থেকে অন্য আরেকটি পাতিলে, বড় একটি পাতিলা নিয়ে নিয়েছি। এবার আমি একটি পাতিলে নিয়ে নিয়েছি পানি, আর এখানে দিয়ে দিলাম কিছু মশলা, দারচিনি, এলাচ, গোলমরিচ। আর এখানে অবশ্য যদি আপনাদের কাছে জিরা থাকে, কাঁচা জিরা, সেটা দিয়ে দিবেন। আমার কাছে ছিল না তাই দেইনি। আর এখানে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, এলাচ। আর আমি চালগুলো, এখানে আমি পোলাওয়ের চাল ব্যবহার করেছি, আপনার চাইলে বাসমতি চাল ব্যবহার করতে পারেন। আর আমি এখানে 3 চামচ লবণ দিয়েছি। অবশ্যই লবণটা চেক করে নেবেন আগে, যে লবণটা পানির থেকে লবণটা যেন অনেক বেশি পরিমাণে কড়া থাকে, এরপর আপনারা চালগুলো দিবেন। আমি এখানে 4 চামচ বা 3 চামচ লবণ দিয়েছিলাম, ঠিক মনে নেই আমার। আর এখানে আমি একটি প্যাকেটের দুধ গুলে নিয়েছি। প্যাকেটের দুধটাকে আমি ভালো গুলিয়ে নিয়েছিলাম পানির সাথে, নর্মাল পানি দিয়েই। আর আমার চালটা যখন হয়ে গিয়েছে আমি একটু জালিতে করে ঝরিয়ে নিয়েছি। অবশ্যই চালটাকে আপনারা একটুখানি চেক করে দেখবেন, যখন দেখবেন যে 20% সিদ্ধ হতে বাকি আছে তখনই তুলবেন, এর আগে তুলবেন না, বা এর পরেও তুলবেন না, কারণ এরপরে যখন আপনারা এটাকে দমে দেবেন তখন আবার বেশি গলে যাবে, তখন আর চালটা ঝরঝরে হবে না। আমি চালটাকে উঠিয়ে যে পাতিলে গোস্তটা নিয়েছিলাম সেই গোস্তের উপরে চালগুলোকে সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি। এবার আমি চালগুলো যে চালগুলোকে আমি ঝরিয়ে নিয়েছিলাম সেগুলোকে আমি গোস্তের উপরে ছড়িয়ে নিয়েছি। আর আমি এখানে কিছু সামান্য কিছু দুধ আলাদা করে রেখে তার উপরে আমি ফুড কালার অ্যাড করেছিলাম, আর সেটাই উপর থেকে দিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন, আমি এটাকে দমে দেওয়ার নিয়ম হয়েছে অবশ্যই 25 মিনিট দিবেন। যেভাবে দিবেন, প্রথমে আপনারা 5 মিনিট হাই হিটে রাখবেন, তারপরে 10 মিনিট মিডিয়াম হিটে, তারপরে আবার 5 মিনিট হলো গিয়ে চুলাটা বন্ধ করে একদম বন্ধ করে রাখবেন। হলো গিয়ে 20 মিনিট বা চাইলে 25 মিনিট পর্যন্ত আপনারা রাখতে পারেন, এর থেকে বেশি রাখবেন না, তাহলে নিচে লেগে যাবে। এই যে দেখুন কি সুন্দর আমার ঝরঝরে মাটন বিরিয়ানি হয়ে গিয়েছে। যদি আপনারা আমার মতন ঝরঝরে পারফেক্ট মাটন বিরিয়ানি করতে চান, অবশ্যই আমার রেসিপি ফলো করবেন।